আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি শারমিন নিপা। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। 2 দিন ব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু, উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বোতলজাত সয়াবিনের দাম লিটারে বাড়ল 4 টাকা, 2 টাকা কমেছে খোলা তেলে। বাগেরহাটে খাল দখল করে মাছ চাষের অভিযোগ, পুনরুদ্ধারের আশ্বাস প্রশাসনের। শিরোনাম শুনছিলেন, এবারে যাব বিস্তারিত খবরে। প্রাণী সম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে সব ধরনের সহায়তা করবে সরকার। বৃহস্পতিবার প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। বলেন, মাংসের সাথে চামড়াও হাড়গোড় কাজে লাগানোর উপায় বের করতে হবে। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশুপালনে উদ্বুদ্ধ করতে শুরু হলো প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024। রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে 2 দিনের এই প্রদর্শনীর আয়োজন করা হয়। বিভিন্ন উপজেলা থেকে উন্নত জাত ও অধিক উৎপাদনশীল গাভী, মহিষ, ছাগল সহ অন্যান্য পোষা প্রাণী প্রদর্শনীতে স্থান পেয়েছে। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করবেন। পরে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, খাদ্য নিরাপত্তার সাথে পুষ্টি নিশ্চিত করতে কাজ করছে সরকার। যতটুকু উৎপাদন বেড়েছে তা দেশের কৃষি গবেষণার ফল। দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে সরকার প্রধান বলেন, মৎস্য থেকে শুরু করে সব পশুখাদ্য যেন নিরাপদ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে কোরবানির সময় এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে কোরবানি করাটা, এটা আমাদের বন্ধ করতে হবে। পশুর কিন্তু খালি মাংসটাই খাবার না, তার হাড়, রক্ত, চামড়া এবং বর্জ্যগুলিও কিন্তু কাজে লাগে। প্রতিটি জিনিস মূল্যবান। আমরা যদি সেগুলি যথাযথভাবে সংগ্রহ করে সেগুলি প্রক্রিয়াজাত করতে পারি, সেগুলো আমাদের অনেক কাজে ব্যবহার হয়। আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, এক্ষেত্রে প্রাণী সম্পদ খাত আদর্শ হতে পারে। যে গরু পালা যে শুধু রাখাল একটা লাঠি নিয়ে যাবে তা নয়, শিক্ষিত মানুষ মাথাল না দিয়ে হ্যাট পরে তারাও কিন্তু এই খামার চালাতে পারবে। কাজে এই উৎসাহটা দরকার। আমি চাই বেসরকারি খাত এগিয়ে আসুক। আমি বেসরকারি খাতকেই উদ্যোক্তা হিসেবে দেখতে চাই, সব রকম সহযোগিতা করতে চাই, এবং তারা এর ফলে আমার দেশের মানুষের কর্মসংস্থান বাড়ুক, সেটাও আমরা চাই। পরে প্রধানমন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। কাজী ফার্মসের স্টলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিচালক কাজী জাহিন হাসান। এ সময় প্রধানমন্ত্রীকে একটি মুরগির বাচ্চা উপহার দেন তিনি। কেন্দ্রীয়ভাবে ঢাকায় হলেও 64টি জেলার 466টি উপজেলাতেও একযোগে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 4 টাকা বাড়ানো হয়েছে, আর খোলা তেলের দাম প্রতি লিটারে কমেছে 2 টাকা। বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম একথা জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, দাম বাড়ার নতুন এই সিদ্ধান্ত মিলগেট থেকে কার্যকর হবে। প্রতি লিটার বোতলজাত তেলের দাম 163 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 167 টাকা। 5 লিটার বোতলজাত তেলের দাম 800 টাকা থেকে বেড়ে হলো 818 টাকা। আর প্রতি লিটার খোলা তেলের দাম 149 টাকা থেকে কমে দাঁড়ালো 147 টাকা। এর আগে সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বাড়ানোর ঘোষণা দেন মিল মালিকেরা। রোজার আগে গত 1 মার্চ বোতলজাত 1 লিটার সয়াবিনের দাম 10 টাকা কমিয়ে 163 টাকা করা হয়। তাপমাত্রা বৃদ্ধির কারণে বাড়ছে গরম ঠান্ডাজনিত রোগ। নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। তাপমাত্রা আরও বৃদ্ধির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। এই অবস্থায় শিশু কিশোরদের তরল খাবার, পানি, ডাব, স্যালাইন খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। 8 মাস বয়সী ছোট্ট ফুটফুটে শিশু আয়েশা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত 11 দিন ধরে ভর্তি রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে।
শ্বাসকষ্ট, জ্বর, কাশিতে কাতর সন্তানের কষ্ট সহ্য করতে পারছেন না মা বাবা। চিকিৎসা তো দিতেই আছে, পরীক্ষা দিতেছে, রক্ত টেস্ট যখন যেটা কইতেছে এটাই করতেছি। আয়েশার মতো আরও বেশ কয়েকজন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে একই ওয়ার্ডে। তাদের কান্নার শব্দে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গত 24 ঘন্টায় 200-র বেশি শিশু এই হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে 1000 থেকে 1300 শিশু। গরমের তীব্রতায় তারা আক্রান্ত হচ্ছে বলে জানান চিকিৎসকরা। বাচ্চাদের ক্ষেত্রে ঠান্ডা কাশি জ্বরের ক্ষেত্রে তাদের তীব্রতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তারা এখান থেকে নিউমোনিয়ায় খুব দ্রুত আক্রান্ত হয়ে যায়। এই মুহূর্তেও দেখবেন প্রায় 100-র কাছাকাছি শ্বাসকষ্টজনিত রোগীরা ভর্তি আছে। ডায়রিয়ার রোগী আছে প্রায় 50+। আবহাওয়া অফিস বলছে আগামী সপ্তাহে গরমের তীব্রতা আরো বাড়বে। তাপমাত্রার উপর স্বস্তিদায়ক কোনো খবর না, তাই এখনই যেটা আছে দেখাতে আমি বললাম মৃদু থেকে তীব্র আছে, কিন্তু অতি তীব্র যায় না, তবে এটা অতি তীব্র যাইতে পারে। অতি তীব্র মানে কি, অর্থাৎ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়া যাইতে পারে। এদিকে ঈদের ছুটির পর আগামী সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। বিদ্যালয়গামী শিশু কিশোরদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। টাটকা ফলের রস, বিভিন্ন স্যুপ, বিভিন্ন তরল খাবার, ইভেন ডাবের পানি, আমরা বলবো যে খুব বেশি অতিরিক্ত ঘেমে গেলে স্যালাইনও অল্প পরিমাণ তারা খেতে পারে। এটা তাদের শরীরের ডিহাইড্রেশন প্রিভেন্ট করবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। চলতি বছর 16 এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 23 জন, যা গত বছরের একই সময়ের চেয়ে 3 গুণ বেশি। আক্রান্তের সংখ্যাও বেশি। অথচ ঢাকা দক্ষিণ সিটি বলছে এবছর মশা নিধনের কার্যক্রম জোরদার করায় ডেঙ্গু রোগী কমবে। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত বছরের মতো এবার স্যালাইন সংকট হবে না। দেশে এখন শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা কোনো ঋতুতেই ডেঙ্গু থেকে মানুষ নিরাপদ নয়, যার প্রমাণ মেলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে। সেখানে দেখা যায় জানুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 23 জন মারা গেছেন, যেখানে গত বছর একই সময় পর্যন্ত মৃত্যু হয় 7 জনের। এই 3.5 মাসে প্রায় 1,500 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যেখানে গত বছর সংখ্যা ছিল 908 জন। তাই মশা নিধন কার্যক্রম জোরদার না করলে ডেঙ্গু পরিস্থিতি ফের ভয়াবহ রূপ নিতে পারে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে এখনই নির্দেশনা প্রদান করা দরকার, যেন যার যার অবস্থান থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে আগাম পদক্ষেপ গ্রহণ করে। গত কয়েক বছর ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসকারীরা ডেঙ্গুতে বেশি আক্রান্ত হন। এজন্য এবছর আগে থেকেই মশা নিধন কার্যক্রম চালুর কথা জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। মশা নিধনের জন্য আমরা সকালবেলা লার্ভিসাইড করি, মশার ডিম নিধন যেটাকে বলা হয়, এখানে আমরা টেমিফস ব্যবহার করি। বিকালে আমরা অ্যাডাল্টিসাইড করি প্রাপ্তবয়স্ক মশা নিধনের জন্য। আমরা কিছুদিনের মধ্যে সেন্ট্রাল অ্যাডভোকেসি সভা করব, ঢাকার সকল সংস্থাকে পত্র দেব, তাদেরকে নিয়ে বসবো। এই কাজগুলি কিন্তু খুব দ্রুত গতিতে এগোচ্ছে এবং যে কারণে এই বছর এখন পর্যন্ত কিন্তু এডিস মশা ঢাকা শহরে নেই বললেই চলে। আগামী জুন থেকে রোগী বাড়তে পারে এমন আশঙ্কায় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের তো হাসপাতালগুলোতে ডেঙ্গু চিকিৎসার জন্য একটা প্ল্যান আমরা অলরেডি দিয়ে দিয়েছি যে ডেঙ্গু রোগী যদি আসে আমাদের পর্যাপ্ত কিট আছে, জ্বরের প্রথম 3 দিনের মধ্যে আসলেই যেন এনএস1 টেস্টটা করে ফেলে। ফ্লুইড নিয়ে খুব টেনশন ছিল গত বছর কি যে রোগী এত বেশি, দেশের প্রোডাকশনের ক্ষমতা কত, এই পরিমাণ হাসপাতাল সাপ্লাই দিতে পারবো কিনা। এবার আমরা মেজার নিয়েছি তারও বহু আগে। এই স্যালাইন সংকটের জন্য অন্তত সরকারি পর্যায়ে কেউ কিন্তু ছোটো ছোটো ইনশাআল্লাহ করতে হবে। 3 দিনের বেশি জ্বর হলে অবশ্যই ডেঙ্গুর পরীক্ষা এবং নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি মার্কেট স্থানান্তর এখন সময়ের ব্যাপার মাত্র। সিটি কর্পোরেশন বলছে মার্কেট স্থানান্তর হলে ট্রাকের আধিপত্য কমার পাশাপাশি যানজটও কমে আসবে। তবে এ নিয়ে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। বাজার স্থানান্তর নিয়ে কিছুটা অসন্তুষ্ট ক্রেতারাও। 24 ঘন্টায় জমজমাট কারওয়ান বাজার। এর মধ্যে অন্যতম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাইকারি মার্কেট। এ মার্কেটে বিভিন্ন পণ্যের আড়ত রয়েছে। এখান থেকেই পাইকারি দামে পণ্য কিনে নিয়ে যান খুচরা বিক্রেতারা। পাইকারি মার্কেটের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ঈদের পর তা ভেঙে ফেলার ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। তাই ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। যেভাবে বেচাকিনি করলাম, এটা অন্য একটা জায়গায় যায় ব্যবসায়ী ভাবে করা কোনো কর্মে সম্ভব না। এখন এখানে যে পরিস্থিতি আছে ওইখানে কি পরিস্থিতি থাকতে পারি না, অন্য কোনো পর্যায়ে দাঁড়াইতে হয়। ভাঙ্গি দেয়
তাহলে মনে করেন আমরা তো বেকার হয়ে যাবো এই হিসেবে, আমরা তো বাড়াইটা আমরা জমিদার না, আমাকে লক্ষ লক্ষ টাকা বাকি আছে। কারওয়ান বাজার থেকে একটু কম দামে পণ্য কিনতে পারেন ক্রেতারা। বাজার স্থানান্তরের ঘোষণায় তাদের মাঝেও কিছুটা অসন্তোষ রয়েছে। 1-2 বছর পালের জন্য যাত্রা বাড়ি যাবে, কস্টিং বেশি পড়বে, সময় বেশি লাগবে, ক্যারিয়ার খরচটা কম হয়, আর দূরে চলে গেলে কষ্টটা বেশি হবে। 70 টাকা কেনে আমি এখানে তো 50 বা 60 টাকা কিনতে পারছি। এই যে মানে ফ্যাসিলিটিটুকু পাচ্ছি, এটা তখন হয়তো পাবো না। ব্যবসায়ীরা জানান তারা গাবতলী নয়, যাত্রাবাড়ি যেতে চান, তবে সেজন্য তাদের ক্ষতিপূরণ দিতে হবে। ব্যবসায়ী উপযোগী পরিবেশ, ওই ধরনের অবকাঠামো এটা তৈরি করে দেয়, ব্যবসায়ীরাও কিন্তু একমত, এবং তাদের যে আর্থিক এবং ব্যবসায়িক যে ক্ষতি, এই ক্ষতিপূরণ দেওয়া, সেটাও আমাদের একটা দাবি। মার্কেট স্বাভাবিক থাকলেও সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। বাজার সরানো হলে এই এলাকার যানজট কমে আসবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমরা বলেছিলাম যে ইমিডিয়েটলি আফটার ঈদ, এখনও সেখানে আছি আমরা, তবে হয়তো কিছুটা কয়েকদিন সময় লাগতে পারে আর কি, ইন অর্ডার টু মেক প্রিপারেশন, যাতে সবার জন্যই বিষয়টা স্মুথ হয়। যানজটের অন্যতম কারণ হচ্ছে এই ট্রাক, পণ্যবাহী যে সবজি সহ। বাজার শিফট হয়ে গেলে এই ট্রাকগুলো আর সময় অসময়ে ঢোকার প্রয়োজন হবে না, সেক্ষেত্রে অবশ্যই যানজট নিরসন হবে নিশ্চিতভাবে। সিটি কর্পোরেশন বলছে কারওয়ান বাজারের তালিকাভুক্ত ব্যবসায়ীদের আমিন বাজার পাইকারি কাঁচা বাজারে দোকান বরাদ্দ দেয়া হবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাগেরহাটের রামপালে খাল দখল করে মাছ চাষের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন এক সময়ের প্রবহমান খালগুলো এখন মৃতপ্রায়, দ্রুত এগুলো অবমুক্ত করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। দৃশ্যটি বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবের ইউনিয়নের। এক সময় প্রবাহমান বড় ভাই জোড়া খালটি এখন মৃতপ্রায়। স্থানীয়দের দাবি, মংলা ঘষিয়াখালী চ্যানেলের ড্রেজিংয়ের বালু এবং খালটির বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে প্রভাবশালীদের মাছ চাষের কারণেই এ বেহাল দশা। ইউনিয়নের প্রায় সব খালেরই একই অবস্থা। এটা ছোট ভাই জোড়া আর এটা হচ্ছে বড় ভাই জোড়া, এখানে মাছ চাষ হয়, ঘের করা হয়। যারা প্রভাবশালী বিগত দিনে তারাই করে আসতেছে। এখন ইউনিয়ন পরিষদের সামনের খালটি প্রভাবশালীদের দখলে থাকলেও পরিষদের চেয়ারম্যান নাম বলতে চান না কারো। একটা বাঁধ অপসারণ করতে 15-20 হাজার টাকা কিষাণ নেওয়া লাগে। একাধিকবার তাদেরকে বলার পরেও প্রশাসন যখন কোনো পদক্ষেপ না নেয়, আমি আসতে নিরাপদ হয়েছি। দ্রুত বাঁধ নির্মাণ করে খালগুলো অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বিষয়টি আমাদের নলেজে এসেছে, ইতিমধ্যেই আমি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি। আমি আশা করছি যে শীঘ্রই এই খালগুলো যারা অবৈধ দখল করছে তাদের হাত থেকে উদ্ধার করে আমরা এটি পানি প্রবাহের ব্যবস্থা করতে পারব। দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের মধ্যে চলতে থাকা সরকারি খাল দখলের এই প্রতিযোগিতা শিগগিরই বন্ধ হবে, এমনটাই প্রত্যাশা সবার। দীপ্ত, বার্তাকক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের বায়েজিদ বালুছড়া এলাকায় 3 জনকে হত্যার মামলায় জামাই কাশেম ও ইউসুফকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামাল হোসেন এই রায় দেন। 2004 সালের 29 জুন ব্রাশ ফায়ারে নিহত হন শিবিরের ক্যাডার ছোট সাইফুল, তার বড় ভাই আলমগীর ও বোন মনোয়ারা বেগম। পরদিন সাইফুলের স্ত্রী আয়েশা আক্তার বায়েজিদ থানায় মামলা করেন। মামলায় শিবিরের দুর্ধর্ষ ক্যাডার জামাই কাশেম, ইউসুফ, গিট্টু নাসির ও ফয়েজ মুন্নাকে আসামি করা হয়। এই 4 জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। পরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন গিট্টু নাসির ও ফয়েজ মুন্না। মামলা থেকে অব্যাহতি পেতে কাশেম শিবির ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন, তবে শেষ রক্ষা হয়নি। চট্টগ্রাম নগরী ও পটিয়াতে বেসরকারি 2টি হাসপাতালে দায়িত্বরত 2 চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও জামিনে মুক্ত আসামির জামিন বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA। সমাবেশ থেকে 21 এপ্রিল সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত সরকারি বেসরকারি হাসপাতালে 2 ঘন্টা কর্মবিরতির এবং
23 এপ্রিল দিনব্যাপী সর্বাত্মক প্রাইভেট প্র্যাকটিস বন্ধের কর্মসূচি দেওয়া হয়েছে। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে চিকিৎসক নেতারা এসব কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিতে একাত্মতা জানিয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সহ চিকিৎসকদের বিভিন্ন সংগঠন। মারধর ও হত্যার হুমকির অভিযোগে চিত্রনায়িকা পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ মুগদাদি জিম্মির বিরুদ্ধে দেয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছে আদালত। একই সঙ্গে পরিমণি ও জুনায়েদকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এম সাইফুল ইসলাম এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, মারধর ও হত্যার হুমকির অভিযোগে পরিমণি ও জুনায়েদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সেই তদন্ত প্রতিবেদন আমল নিয়ে 2 আসামির বিরুদ্ধে আদালত সমন জারি করেছে। মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য রাজধানীর বনানীতে ভিসা সেন্টার চালু করেছে চীন। বনানীর কামাল আতাতুর্ক সড়কের প্রাসাদ ট্রেড সেন্টারের 3য় তলায় এই ভিসা সেন্টার চালু করা হয়েছে। ছুটির দিন ছাড়া ভিসা সেন্টার খোলা থাকবে রবি থেকে বৃহস্পতিবার। আবেদন ও ফি জমা দেওয়া যাবে সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত। সাধারণ পাসপোর্টধারীদের চীনের ভিসার জন্য আগে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে, ভিসা সেন্টারের ওয়েবসাইটে লগ-ইন করতে হবে। পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য যেতে হবে ভিসা সেন্টারে। নতুন ভিসা সেন্টার 2 দেশের বাণিজ্যকে আরও সমৃদ্ধ করবে বলে আশা বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের। সুনামগঞ্জের ছাতকে বাস অটোরিকশার সংঘর্ষে সঙ্গীতশিল্পী পাগল হাসান সহ 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 7টার দিকে ছাতক দোয়ারা বাজার সড়কের সুরমা সেতু টোল কেন্দ্রের পাশে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সিএনজি অটোরিকশায় দোয়ারা বাজার থেকে ছাতক নিজ এলাকায় ফিরছিলেন পাগল হাসান সহ 4 জন। এ সময় বিপরীতমুখী একটি বাসের সাথে সংঘর্ষ হলে সঙ্গীতশিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান সহ 2 জন ঘটনাস্থলেই মারা যান। পাগল হাসানের জীবন খাতায় গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া মাটির বালাখানা, কলঙ্কি, গ্রামে গঞ্জে, মন আমার, মরা নদী সহ অসংখ্য গানের স্রষ্টাও তিনি। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন শুরু হচ্ছে কাল। নির্বাচনে ভোট গ্রহণ হবে 7 দফায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, লোকসভা নির্বাচনে 400 আসনে জয় পাবে বিজেপি। ইউরোপের সব দেশ মিলিয়ে যে জনসংখ্যা তার চেয়েও বেশি ভোটার এবার ভারতে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র শাসনের ভার কাদের হাতে থাকবে, পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনে সেটি নির্ধারণ করবে। এবারে 7 দফায় হবে লোকসভা নির্বাচন। প্রথম দফায় উত্তরপ্রদেশের 8 আসন, বিহারে 4 আসন এবং পশ্চিমবঙ্গের 3 আসনে ভোট শুরু হচ্ছে। ভারতের যে 3 রাজ্যে 7 দফাতেই ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র দ্বিতীয় সর্বোচ্চ আসনের রাজ্য হলেও সেখানে ভোট নেওয়া হচ্ছে 5 দফায়। শেষ দফার ভোট হবে 1 জুন, আর 4 জুন পাওয়া যাবে ফলাফল। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশে এবার মোট ভোটার সংখ্যা 97 কোটি। তাদের মধ্যে 85 ঊর্ধ্ব ভোটার আছেন 85 লাখ, নতুন ভোটার 1 কোটি 80 লাখ, আর নারী ভোটার সংখ্যা 47 কোটি 10 লাখ। এছাড়াও 18 থেকে 30 বছর বয়সী ভোটার আছে 21 কোটি। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। ইরানের হামলার রেশ না কাটতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত 14 সদস্য আহত হয়েছে। বুধবার ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালায় হিজবুল্লাহ।
তেল আবিব জানিয়েছে আহতদের মধ্যে 6 জনের অবস্থা খুবই গুরুতর। এর জেরে লেবানন সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে মঙ্গলবার লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে গোষ্ঠীটির শীর্ষ কমান্ডার সহ কয়েকজন নিহত হন। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে লেবানন ইসরায়েল সীমান্ত। গেল 24 ঘন্টায় গাজার রাফা শহরে ইসরায়েলি হামলায় নারী ও শিশু সহ 7 জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার সকালেও গাজা শহরের দক্ষিণ পশ্চিম ও পূর্বাঞ্চলে হামলা চালায় ইসরায়েল। এদিকে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের আর্জি নিয়ে নিরাপত্তা পরিষদে শুক্রবার ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কূটনীতিকরা। তাদের ধারণা, ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র এই পদক্ষেপে বাধা দিতে পারে, কারণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই ভোটাভুটির মধ্য দিয়ে কার্যত ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি পাবে। নিরাপত্তা পরিষদে এই সংক্রান্ত খসড়া প্রস্তাব পাশ হতে অন্তত 9টি ভোট প্রয়োজন। যুক্তরাষ্ট্র সাময়িকী টাইমসের বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের মেরিনা তাবাসসুম। স্থানীয় সময় বুধবার 2024 সালের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করে টাইমস। মেরিনা পেশায় একজন স্থপতি। তালিকায় উদ্ভাবক শ্রেণীতে স্থান পেয়েছেন তিনি। মেরিনা তাবাসসুম সম্পর্কে টাইমস লিখেছেন, স্থাপত্যচরের মেরিনা স্থানীয় সংস্কৃত মূল্যবোধের পাশাপাশি পৃথিবী যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে তা অগ্রাধিকার দিয়েছেন। জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা এমন এক বাড়ির মডেল তৈরি করেছেন যার নির্মাণ ব্যয় কম এবং বাড়ি সহজে স্থানান্তর করা যায়। 2021 সালে মানবিক ঘর তৈরির জন্য যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সন পদক পান মেরিনা। 2020 সালে ব্রিটিশ সাময়িকী প্রসপেক্ট এর 50 চিন্তাবিদের মধ্যে শীর্ষ 10-এ স্থান করে নিয়েছিলেন তিনি। এবারে জানিয়ে দেব খেলার খবর। এবারের কুল বিএসপি এ বর্ষসেরা ক্রীড়াবিদের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, অ্যাথলেট ইমরানুর রহমান এবং ফুটবলার রাকিব হোসেন। রোববার সন্ধ্যায় তাদের একজনের হাতে উঠবে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। এছাড়া পপুলার চয়েসের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হওয়ায় চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন 4 জন। তারা হলেন ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত, অ্যাথলেটিক্সে ইমরানুর রহমান, ফুটবলে শেখ মুরসালিন ও নারী ক্রিকেটে ফারজানা হক পিঙ্কি। দুপুরে রাজধানীর অলিম্পিক ভবনে এই সংবাদ সম্মেলনে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করে আয়োজকরা। মূলত এই 2 বিভাগেই চমক থাকবে মূল অনুষ্ঠানে। এর বাইরে পুরুষ ও নারীদের ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স, বক্সিং, শুটিং, টেবিল টেনিসের মতো খেলা এবং বিভিন্ন সংগঠনের পুরস্কারের জন্য চূড়ান্তভাবে বিবেচিতদের নামও ঘোষণা করা হয়। আমরা সযোগ্য কিংবা পুরস্কার পাওয়ার যোগ্য, আমার মনে হয় যে দর্শক দীপ্ত সংবাদ শেষ করব, কিন্তু তার আগে জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম আরও একবার। 2 দিন ব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী শুরু, উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বোতলজাত সয়াবিনের দাম লিটারে বাড়ল 4 টাকা, 2 টাকা কমেছে খোলা তেলে। বাগেরহাটে খাল দখল করে মাছ চাষের অভিযোগ, পুনরুদ্ধারের আশ্বাস প্রশাসনের। দর্শক, এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।